মধ্যে ডাকতে থাকতো। তার ঘরে যেতে আমার খুব লজ্জা করতো। কিন্তু এক রাতে আন্টি আমার কাছে এসে শুয়ে পড়লেন। অন্ধকারে আমি তাকে বউ ভেবে সারা রাত তার সাথে। আমার আন্টি খুবই সুন্দরী আর কম বয়সী মহিলা ছিল, যাকে দেখে প্রথম প্রথম আমার খুব লজ্জা করতো। লজ্জায় তার সাথে কোনো কথাও বলতাম না। আমি তার সামনে মাথা নিচু করে নিজের কাজ করতে থাকতাম। আন্টির সাথে বেশি কথাও বলতাম না। আন্টিও আমার থেকে দূরে দূরেই থাকতো। কিন্তু জানি না তার কি এমন হয়েছে যে এক রাতে আন্টি আমাকে নিজের ঘরে ডেকে নিল আর বলতে লাগলো, আজকে আমার শরীর ঠিক মনে হচ্ছে না। যদি তুমি আজকে রাতে এখানে ঘুমাতে চাও তাহলে ঘুমাতে পারো। রাতে যখন আমি আন্টির ঘরে ঘুমালাম, তখন লাইট বন্ধ করার সাথে সাথে আন্টি আমার সাথে। আমার নাম রথি। আমি কাজের খোঁজে এদিকে ওদিকে ঘুরছিলাম, কিন্তু আমাদের এলাকায় কোথাও চাকরি পাচ্ছিলাম না। একদিন আমার বন্ধু টোকাই আমাকে বলল যে কলকাতায় ওর এক কাকা থাকে, সেখানে গেলে তোকে কোনো না কোনো কাজে ঢুকিয়ে দেবে। আমি খুব বেশি পড়াশোনাও জানতাম না। আমি কোনো রকমভাবে মাধ্যমিক পাশ করেছিলাম। আমার একটা কাজের খুব দরকার ছিল, তাই বাধ্য হয়ে আমি আমার বন্ধু টুকাইয়ের কাকার বাড়িতে গেলাম। ওর কাকা আমাকে নিজের বাড়িতে একটা কাজ দিয়ে দিল। যখন আমি সেই বাড়িতে গেলাম, তখন আমার মালকিন মানে আমার বন্ধুর কাকা, যাকে আমি আঙ্কেল বলে ডাকতাম, তিনি আমাকে কোনো প্রশ্নই জিজ্ঞেস করলেন না। শুধু আমাকে একটা কাগজ দিয়ে বললেন, এই অ্যাড্রেসে চলে যাও। যে অ্যাড্রেস আঙ্কেল আমাকে দিয়েছিলেন সেটা কোনো এক ডক্টরের ছিল। আঙ্কেল বলতে লাগলেন যে এই ডক্টর আমার বন্ধু, সেখানে গেলে সে তোমার কিছু টেস্ট করবে। যদি সেই টেস্টের রিপোর্ট পজিটিভ হয় তাহলে তোমাকে এই কাজ দিয়ে দেবো, না হলে না। আঙ্কেলের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে আঙ্কেল আমাকে কি ধরনের টেস্ট করাতে চাইছে। আমি খুব টেনশনে ছিলাম যে এটা এমন কি কাজ যে টেস্টের রিপোর্ট ঠিক হলে পাবো আর না হলে না। যদিও আমার খুব টেনশন হচ্ছিল, কিন্তু আমি কি আর করব। এই সময় আমার একটা কাজের খুব দরকার, তাই আমি মালিক মানে আঙ্কেলের দেওয়া অ্যাড্রেসে চলে গেলাম। ডক্টর আমার অনেক রকম টেস্ট করলো, আর কিছু সময় পরে রিপোর্ট এলো। তিনি আমাকে সেই রিপোর্ট দিয়ে দিলেন। আমি বাড়িতে এসে সেই রিপোর্ট আঙ্কেলকে দেখালাম। রিপোর্ট দেখে তিনি বললেন, খুব ভালো, তোমার শরীর স্বাস্থ্য ভালো, দেখতে তুমি খুব ভালো, রিপোর্টও তোমার ঠিকই আছে, তাই এই কাজ তোমাকেই দিচ্ছি। তুমি কাল থেকে কাজে চলে এসো। আমার বিশ্বাস হচ্ছিল না যে এত বড় মানুষ এত সহজে আমাকে চাকরিতে রেখে দিলেন, সেটাও শুধু একটা রিপোর্ট দেখেই। আসার পর থেকে আমি বারবার এই সমস্ত চিন্তাতে হারিয়ে যেতাম যে না জানি ডক্টরের রিপোর্টে কি লেখা ছিল। রিপোর্ট ইংলিশে লেখা ছিল, আর আমার মতো টেনে টুনে মাধ্যমিক পাস মানুষের জন্য এই জিনিস বোঝা সহজ ছিল না। কোয়ার্টারে এসে যখন এই কথা আমি আমার বউকে বললাম, তখন সে বলতে লাগলো যে তুমি শুধু শুধু এত কিছু ভাবছো, এটা বড়লোকদের একটা মেনিয়া বলতে পারো। এই সমস্ত বড়লোকেরা খুব সন্দেহপ্রবণ হয়। এরা আমাদের মতো গরিব লোকেদেরকে কাজে রাখার আগে টেস্ট করিয়ে নিতে চায় যে আমাদের মধ্যে কোনো বড় অসুখ নেই তো। তাদের মনে ভয় থাকে চাকরদের এই সমস্ত অসুখ যাতে তাদের না হয়ে যায়। আমার বউয়ের কথাও ঠিকই ছিল। এ কারণে আমি চিন্তামুক্ত হয়ে গেলাম। আমার কাজের প্রয়োজন ছিল, যেটা আমি খুব সহজে পেয়ে গেলাম। পরের দিন থেকে আমি কাজে চলে গেলাম। আন্টি খুবই সুন্দরী ছিলেন। আমি যখন প্রথমবার তাকে দেখলাম, তখন আমি মনে মনে ভাবলাম যদি আমার বউ এরকম হতো। কিন্তু আমি একজন সাধারণ চাকর, তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না। এই অবস্থায় আন্টি আমাকে নিয়ে বাজারে যেত, কেননা আঙ্কেল বেশিরভাগ সময় বাইরেই থাকতেন। তাদের কোনো সন্তানও ছিল না। না জানি দোষ আঙ্কেলের মধ্যে ছিল না আন্টির মধ্যে ছিল যে তাদের কোনো সন্তান হয়নি। কিন্তু তাদের মধ্যে কখনোই কোনো লড়াই ঝগড়া হতো না। তারা দুজনেই খুব সুন্দরভাবে মিলেমিশে থাকতেন। একদিন আঙ্কেলের পুরনো চাকর বাড়িতে এলো। এসে আমাকে কেমন আছে জিজ্ঞেস করে বলতে লাগলো, তুমি টেস্টে সফল হয়ে গেছো? আমি বললাম হ্যাঁ। তখন সে বলতে লাগলো, মনে রেখো এই মালিক মানে যাকে আমি আঙ্কেল বলতাম, তিনি খুব তাড়াতাড়ি চাকর বদলে নেন। এটা শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম আর ভাবতে লাগলাম যে এত তাড়াতাড়ি চাকর বদলানোর পিছনে কি কারণ থাকতে পারে। পুরনো চাকর আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। আমি বারবার এটাই চিন্তা করে যাচ্ছিলাম যে যদি আমাকেও মালিক চাকরি থেকে বের করে দেন তাহলে আমার কি হবে। অনেক কষ্টে তো আমি এই কাজটা পেয়েছি, এখন যদি এটাও আমার হাত থেকে চলে যায় তাহলে কি হবে। এই কারণে আমি আঙ্কেল আর আন্টিকে সমস্ত দিক থেকে খুশি রাখার চেষ্টা করতাম, যাতে তারা আমার উপরে বিরক্ত না হয়। এটার জন্য আন্টি আমার উপরে খুব সন্তুষ্ট ছিলেন। একদিন তিনি আমাকে নিজের ঘরে ডাকলেন আর বললেন, তুমি যুবক মানুষ, নিজের পরিষ্কার পরিচ্ছন্ন দিকে খেয়াল রাখো। আমার এরকম চাকর পছন্দ যারা মালিকের মতোই সেজে গুজে থাকবে। এটা বলে তিনি আমাকে 5,000 টাকা দিলেন আর বললেন, এটা বেতনের বাইরের টাকা, এটা তুমি শুধু নিজের উপরই খরচ করবে। আন্টির কথা শুনে আমি খুশি হয়ে গেলাম। আমি আমার বউকেও
কিছুই না বলে পরের দিন একটা সেলুনে চলে গেলাম আর নিজেকে অনেক রকম সাজিয়ে গুছিয়ে নিলাম। সাথেই আমি অনেক জিনিসপত্র নিলাম, নতুন কিছু ড্রেস কিনলাম। পরের দিন যখন আমি আন্টির ঘরে গেলাম, তখন আন্টি আমাকে দেখে হতবাক হয়ে গেল। সে আমাকে বলল, আজকে তোমাকে খুব ভালো লাগছে, সবসময় এরকমই থাকবে। নিজের প্রশংসা কার না ভালো লাগে। এই কারণে আমি একটু লজ্জা পেয়ে গেলাম। আমার বিয়ে 4 বছর হয়ে গেছে, কিন্তু আমার বউ না তো আন্টির মতো সুন্দরী ছিল, আর না তো তার মতো ফ্যাশন করতে পারত। এই কারণে আমিও নিজের সাজসজ্জা নিয়ে কেয়ারলেস হয়ে গিয়েছিলাম। কোনো বউ যদি তার স্বামীর জন্য সাজে, তাহলে সেটা স্বামীর ভালো লাগে, কিন্তু আমার বউয়ের মধ্যে এরকম কোনো ব্যাপারই ছিল না। বিয়ের 2য় বছরে আমাদের একটা ছেলে হয়েছিল, কিন্তু জন্মের 4-5 মাস পরেই ওর নিউমোনিয়া হয়ে যায়, আর ও আমাদের ছেড়ে এই দুনিয়া থেকে চলে যায়। তখন থেকে আমার বউ ওর দুঃখে সব সময় কান্না করতে থাকতো। কিন্তু আমি পুরুষ মানুষ, আমার কিছু চাহিদা আছে। আমি চাইতাম আমাদের আর একটা বাচ্চা হোক, কিন্তু আমার বউ এমন ভয় পেয়ে গেছিল যে বাচ্চার নাম শুনলে ও চিৎকার চেঁচামেচি করতে থাকতো। ওর মনে হতো যে আমাদের সমস্ত বাচ্চাই এরকম 3-4 মাস পরেই। এই কারণে ও আমার কাছে আসতো না, আমার থেকে সবসময় দূরে দূরে থাকতো। তাই নিজের আন্টিকে দেখে আমার উদ্দেশ্য খারাপ হতে শুরু করেছিল। আন্টি মাঝে মধ্যে আমার সাথে এমন কথা বলতো যাতে মনে হতো যে হয়তো আন্টি আঙ্কেলকে খুব ভালোবাসে। পুরনো চাকরও বলেছিল যে তাদের বিয়ে 12 বছর হয়ে গেছে, যদিও তাদের কোনো সন্তান নেই, কিন্তু তারা দুজন সবসময় হাসি খুশি থাকে। আঙ্কেল নিজের ব্যবসার কাজে ব্যস্ত থাকতো, আর এদিকে আন্টি নিজের ফ্যাশন আর পার্টিতে সবসময় ব্যস্ত থাকতো। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি যে আন্টি আমাকে দেখলে কিছুটা খুশি হয়ে যেত। হয়তো তারা আমাকে ভালো লাগতে শুরু করেছে। আমিও আন্টির সাথে প্রেমের স্বপ্ন দেখতে লাগলাম। সিনেমা বা নাটকে যেমন সুন্দর আন্টির সাথে তার নিজের গরিব চাকরে প্রেম হয়ে যায়, তেমন আমিও নিজের মনের ভিতরে আন্টিকে নিয়ে অনেক স্বপ্ন সাজিয়ে রেখেছিলাম। আন্টিকে ভালোবাসতে শুরু করেছিলাম। আমি দিনরাত শুধু এই স্বপ্নই দেখতে থাকতাম, এই সবই ভাবতে থাকতাম যে আন্টি আমার কাছে আসবে আর আমাকে বলবে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। এভাবেই দিন চলতে লাগলো। এক রাতে আমি ঘুমিয়েছিলাম। যখন আমি পাশ ফিরলাম, তো ঘুমের মধ্যে আমার এরকম মনে হলো যে আমার বিছানায় আমার সাথে আমার বউ নয়, বরং আমার আন্টি শুয়ে আছে। এই শরীরটা একদমই আন্টির শরীরের মতো খুবই সুন্দর আর ভরা ভরা লাগছিল। আন্টির শরীর ভরা ভরা টাইপের ছিল, আর আমার বউ তো ছেলের দুঃখে নিজেকে কঙ্কাল বানিয়ে নিয়েছিল। কিন্তু আন্টি আমার মতো গরিব চাকরে বিছানায় কিভাবে থাকতে পারে? এই চিন্তা মাথায় আসার সাথে সাথে আমি সেটাকে আমার নিজের স্বপ্ন ভেবে লজ্জিত হলাম। কিন্তু যাই হোক না কেন, আজকাল আন্টি আমাকে দেখলে হালকা হেসে দিত। সে বারবার আমাকে তার ঘরে কোনো না কোনো কাজের জন্য ডেকে নিত, আর আমাকে নিজের সামনে থেকে সরতে দিত না। আন্টি আমাকে দেখে বিনা কারণে হাসতে থাকতো। জানি না এই হাসির কারণ কি, কিন্তু আমি আন্টির কাছে কিছুই জিজ্ঞেস করতে পারতাম না। আমার এই চাকরিটা খুব প্রয়োজন, এই কারণে আমি চুপচাপ থাকতাম। আন্টি আমাকে যে কাজের জন্য ঘরের মধ্যে ডাকতো, আমি সেটা তাড়াতাড়ি করে দিতাম, যাতে আন্টি কোনো অভিযোগ করার সুযোগ না পায়। আর আন্টি খুশি হয়ে আঙ্কেলের কাছে আমার প্রশংসা করে, যাতে আঙ্কেল আমাকে এই চাকরি থেকে বের করে না দেয়। আমি পুরো সততার সাথে নিজের কাজ করতাম। এরপর একদিন হঠাৎই আন্টির শরীর খারাপ হয়ে গেল। আমি আন্টিকে হাসপাতালে নিয়ে গেলাম আর আঙ্কেলকে ফোন করে এই খবর জানিয়ে দিলাম। আঙ্কেল কয়েক ঘন্টা পরে হাসপাতালে চলে এলেন। এর কিছু সময় পরে আঙ্কেল আর আন্টিকে যখন হাসপাতাল থেকে বাইরে বেরোলো, তখন তাদেরকে খুব খুশি দেখাচ্ছিল। পরের দিন আমাকে চাকরানি বললো যে আন্টি প্রেগনেন্ট। সেই দিনই আঙ্কেল আমাদের সবাইকে মিষ্টি খাওয়ালো আর সবাইকে কিছু কিছু টাকাও দিল। এসব দেখে আমিও খুব খুশি হয়েছিলাম, কিন্তু আমার এই খুশি খুব বেশি দিন স্থায়ী হলো না। এই দিনের পর থেকে আন্টি আমার দিকে চোখ উঠেও দেখতো না। আমি যখনই তার সামনে দিয়ে যেতাম, তখনই আন্টি নিজের মাথা নিচু করে নিতে, যেন না জানে তিনি কি খারাপ কাজ করে ফেলেছেন। তার বেশিরভাগ কাজ চাকরানি করে দিত। এখন আন্টি বাইরে যাওয়া আসাও কম করে দিয়েছিল। এই কারণে আন্টির সাথে দেখা সাক্ষাৎ প্রায় হতোই না বললেই চলে। কিছুদিন তো আমার মন খুব খারাপ ছিল। আমার আন্টিকে দেখার অভ্যাস হয়ে গেছিল। না জানি কখন থেকে আমি আন্টির ব্যাপারে এত ভাবতে শুরু করেছিলাম। হয়তো আন্টির প্রতি আমার ভালোবাসা হয়ে গেছিল, কিন্তু আমি সাধারণ চাকর ছিলাম আর আমাকে চাকরি করতে হবে। এই কারণে আমি নিজের কাজের উপরে খুব ধ্যান দিতে শুরু করলাম। দিন এভাবেই কাটতে লাগলো। আর তারপর সেই দিন এসে গেল যখন আন্টি একটা বাচ্চা জন্ম দিল। কিন্তু আঙ্কেল এখন আগের মতো খুশি থাকতো না। সে সবসময় টেনশনে থাকতে শুরু করেছিল। আমি বুঝতে পারছিলাম না যে আঙ্কেলের মধ্যে নিজের প্রথম সন্তানের খুশি ছিল না কেন। যখন আমি প্রথমবার বাবা হয়েছিলাম, তখন আমি যেন হাওয়াতে উঠছিলাম, কিন্তু আঙ্কেল খুব অস্বস্তিতে ছিল, যেন বাচ্চা নয়, তার বাড়িতে কোনো আতঙ্ক আসতে চলেছে। এক রাতে আঙ্কেল আমাকে নিজের ঘরের মধ্যে ডাকলেন।
আর বললেন, এই পুঁটলিটা নিজের কাছে রাখো। আর আমার বউ যে বাচ্চা জন্ম দিয়েছে, তুমি সেই বাচ্চার জায়গায় এই পুঁটলিটা রাখবে। আর চুপচাপ ওই বাচ্চাকে উঠিয়ে নিয়ে চলে আসবে। এরপরে দূরে কোনো নদীতে ফেলে দিয়ে আসবে। আমি আঙ্কেলকে কখনোই কোনো প্রশ্ন করিনি। এই কারণে আমি আজকেও এটা জিজ্ঞেস করলাম না যে আপনি যে বাচ্চার আশায় পুরো 12 বছর অপেক্ষা করেছেন, তাকে মারতে চাইছেন কেন? যাই হোক, আমি তার হুকুমের উপরে মাথা নাড়িয়ে দিলাম। কিন্তু আমি বারবার এই কথাটা ভাবতে থাকলাম যে আঙ্কেল নিজের বাচ্চাকে কেন মারতে চাইছে। আমার হৃদয়ে এটা কোনো মতেই মানতে চাইছিল না যে আমি কোনো নিষ্পাপ বাচ্চার জীবন নেব। আমি খুব অস্বস্তিতে থাকলাম যে রাতে এটা আমি কিভাবে করব। রাতের বেলা আন্টি নিজের বাচ্চাকে পাশে নিয়ে বিছানাতে ঘুমিয়েছিল। আমি লুকিয়ে লুকিয়ে তার ঘরে গেলাম। আন্টি চোখ বন্ধ করেছিল। আমি তাকে খুব ভালোভাবে তাকিয়ে তাকিয়ে দেখলাম। আন্টিকে এখনো খুব সুন্দরী লাগছিল। তার সুন্দরী চেহারা দেখে আমার মন চাইছিল আমি আন্টির মুখের উপরে আমার হাত বোলাই, তাকে ছুঁয়ে অনুভব করি। কিন্তু আমার নিজের অবস্থার কথা মনে পড়ে গেল। আমি একজন সাধারণ চাকর ছিলাম, আর আমাকে যে কোনো উপায়ে নিজের আঙ্কেলের হুকুম মানতে হবে। কেননা যদি আমি এই কাজ না করি, তাহলে সে আমাকে আমার চাকরি থেকে বের করে দেবে। আমি চুপচাপ আঙ্কেলের দেওয়া সেই পুঁটলিটা সেখানে রেখে বাচ্চাটাকে উঠিয়ে নিলাম। কিন্তু জানি না কিভাবে যেন আন্টি জেগে উঠল। সে আমাকে দেখেই হেসে দিল। আন্টি সেরকমভাবেই হেসে দিল যেরকমভাবে সে আগে আমাকে দেখে আসতো। আমি বাচ্চাকে বুকের মধ্যে লুকিয়ে নিলাম। আন্টি বাচ্চাকে আমার বুকে দেখে নিয়েছিল, তাই তো সে বলতে লাগলো, তুমি কি একে মারতে চাইছো? আমি চুপচাপ হয়ে গেলাম। আন্টি আবার আমাকে জিজ্ঞেস করলো, তুমি এইসব কিছু তোমার আঙ্কেলের কথাতে করছো তো? আমি হ্যাঁতে নিজের মাথা নাড়িয়ে দিলাম। আন্টি আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, এই লোকটা খুবই নির্দয় মানুষ। আমি তোমার বিছানাতে এর কথাতেই গিয়েছিলাম, কিন্তু এখন এই লোকটা নিজের কথা থেকে পিছিয়ে গিয়েছে। এখন এর এই বাচ্চা চাই না। আন্টির মুখে এই কথা শুনে আমি চমকে উঠলাম আর বললাম, আমার বিছানাতে আর আপনি? আমার হতভম্ব ভাব থেকে আন্টি বলতে লাগলো, তোমার আঙ্কেল এই বাচ্চাকে এই কারণে মারতে চায় যে সে বাচ্চার বাবা না। কিন্তু তুমি কেন মারতে চাইছো? তুমি তো এই বাচ্চার বাবা। এই কথা শুনে আমার হুঁশ উড়ে গেল। আমি একজন সাধারণ চাকর, আমি এই বাচ্চার বাবা কিভাবে হতে পারি? আমি আন্টিকে বললাম, আপনি মিথ্যা কথা বলছেন। আপনি নিজের বাচ্চাকে বাঁচাতে চান, এই কারণে আপনি আমাকে এই বাচ্চার বাবা বানিয়ে দিয়েছেন। আমি যাদেরকে জীবিত ছেড়ে দিই। আমি একজন সাধারণ চাকর, আমি তো কখনো আপনাকে ছুঁয়েও দেখিনি। আমার এই কথা শুনে আন্টি হাসতে লাগলো। এরপরে আন্টি বলল, এই বাচ্চাকে নদীতে ফেলো না, কেননা এই বাচ্চার বাবা তোমার আঙ্কেল নয়, বরং তুমি। কেননা তুমি আমাকে। আমি কয়েক রাত তোমার বউ হয়ে তোমার বাড়িতে তোমার বিছানায় থেকেছি। এটা শুনে আমি চমকে উঠেছিলাম যে এটা কি ধরনের মজা। এরপরে আবার আমি ভাবতে লাগলাম, তাহলে কি সেগুলো আমার স্বপ্ন ছিল না? যখন আমার এরকম মনে হতো যে আমার সাথে আমার বউ নয়, বরং আন্টি শুয়ে আছে, আমি বিছানার উপরে ধপ করে বসে পড়লাম। আমার কাছে বিশ্বাস করা ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। কিন্তু আমি হতবাক ছিলাম যে এত সুন্দরী মালকিন, যাকে আমি আন্টি বলতাম, সে আমার সাথে এসব কেন করছিল। এই কথাটাই যখন আমি আন্টির কাছে জিজ্ঞেস করলাম, তখন সে বলতে লাগলো, আমি খুবই সুন্দরী ছিলাম, কিন্তু আমার জন্ম গরিব পরিবারে হয়েছিল। অভাবের তাড়নায় আমার বাবা আমাদের সবাইকে নিয়ে শহরে কাজ করতে এসেছিল। এখানে আমার দেখা তোমার আঙ্কেলের সাথে হয়েছিল। আমার ছোটবেলা থেকে বড়লোক হওয়ার খুব স্বপ্ন ছিল। যখন তোমার আঙ্কেল আমাদের বাড়িতে আমার সম্বন্ধ পাঠালো, তখন আমি তাড়াতাড়ি করে হ্যাঁ বলে দিয়েছিলাম, কেননা আমি খুব তাড়াতাড়ি বড়লোক হতে চাইতাম। আর আমার বাবা মাও বড়লোক ছেলে দেখে হ্যাঁ বলে দিল। এরপরে তোমার আঙ্কেলের সাথে আমার বিয়ে হয়ে গেল। তোমার আঙ্কেলকে বিয়ে করার পর আমার স্বপ্ন তো পূরণ হয়ে গেল। কিন্তু বিয়ের কিছু সময় পরে আমি জানতে পারলাম যে তোমার আঙ্কেলের মধ্যে বাচ্চার জন্ম দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। সে আমার বলার পরে অনেক চিকিৎসা করিয়েছিল, কিন্তু কোনো ডক্টরই এর এত সম্পত্তি থাকার পরেও একে খুশি দিতে পারেনি। কিন্তু আমি মা হতে পারতাম। এই কারণে তোমার আঙ্কেল একটা প্ল্যান বানালো। এ যে কোনো উপায়ে নিজের সম্পত্তির উত্তরাধিকারী চাইতো। এই কারণে এ সমস্ত কিছু করার জন্য তৈরি ছিল। তারপরে এ নিজের চাকরদেরকে নিজের নোংরা উদ্দেশ্যে টার্গেট বানিয়ে নিল। এই কারণে সে সবসময় চাকর রাখার আগে তাদের টেস্ট করাতো, যাতে সে আগে জানতে পারে যে সে বাচ্চা জন্ম দেওয়ার যোগ্য কিনা। যদি সেই চাকর যোগ্য প্রমাণিত হতো, তাহলে এ সে চাকরের সাথে নিজের স্ত্রীকে। আন্টির কথা শুনে চমকে উঠলাম, কিন্তু আমি চুপ রইলাম। আন্টি আমাকে আরও বলতে লাগলো, এই কাজের জন্য তোমার আঙ্কেল অনেক চাকর রেখেছিল, কিন্তু কাউকে আমার পছন্দ হয়নি যাকে আমি আমার ভালোবাসার যোগ্য মনে করতাম। এই কারণে তোমার আঙ্কেল অনেক চাকর বদলালো। এর পরে গিয়ে আমার তোমাকে পছন্দ হয়,
তুমি সেই মানুষ ছিলে যাকে আমার প্রথম নজরে ভালো লেগে যায়। তোমার টেস্টের রিপোর্ট পজিটিভ বেরোলো, তাই তো তোমার আঙ্কেল তোমাকে চাকর হিসাবে রাখলো। এই সমস্ত কথা শুনে আমি আন্টির দিকে হতভম্ব হয়ে তাকালাম। তারপরে তাকে জিজ্ঞেস করলাম, আপনি আমার কাছে কখন আর কিভাবে আসতেন? তখন আন্টি বলল, তোমার আঙ্কেল এত ভালো প্ল্যান বানিয়েছিল যে কারো কোনো সন্দেহই হয়নি। এমনকি তুমিও এই ব্যাপারটা বুঝতে পারোনি যে তুমি নিজের বউয়ের সঙ্গে নয়, বরং আমার সাথে থাকতে। এরপরে সে আমাকে সমস্ত কথা খুলে বলল যে আঙ্কেল আন্টিকে রাতের অন্ধকারে আমার ঘরে পাঠিয়ে দিত, আর সে আমার বউকে অজ্ঞান করে অন্য ঘরে রেখে দিত, আর নিজেই ঘরের পাহারা দিত, যাতে এই কথাটা কেউই জানতে না পারে। যতদিন আমি প্রেগনেন্ট হইনি ততদিন সে আমাকে তোমার কাছে পাঠাতে থাকলো। আবার কেউ জানার আগে ভোরবেলা আমাকে চুপিসারে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতো। কয়েক সপ্তাহ পরে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম, আর তার প্ল্যান সফল হয়ে গেল। কেননা ডক্টর আমাকে চেক আপ করার পরে বলেছিলেন যে আমি মা হতে যাচ্ছি। তোমার আঙ্কেল খুব খুশি ছিল, কেননা সে ডক্টরের কথাকে ভুল প্রমাণ করে দিয়েছিল। সে সবাইকে খুশি হয়ে বলে বেড়াতো যে সে বাবা হতে যাচ্ছে। আমি আন্টির কথা শুনে হতবাক হয়ে গেলাম, আর এটা ভেবে টেনশনে পড়ে গেলাম যে কোনো পুরুষ কিভাবে নিজের স্ত্রীকে চাকরের কাছে পাঠাতে পারে, কেউ এতটা নিচে কিভাবে নামতে পারে। কিন্তু এই কথাটা না তো আমি আন্টিকে জিজ্ঞেস করতে পারতাম, আর না তো আঙ্কেলকে। কিন্তু তারা দুজনেই চাকরির লোভ দেখিয়ে আমাকে নিজের টার্গেট বানিয়ে নিয়েছিল। এই কথাটা ভেবে আমার খুব খারাপ লাগছিল, কিন্তু এদিকে আন্টি নিজের কথাতে ব্যস্ত ছিল, তাই সে এটা অনুভব করতে পারেনি যে আমি এই সময় কি ভাবছিলাম। আন্টি আমাকে নিজের কাহিনী শোনাচ্ছিল। সে আমাকে বলল, তোমার আঙ্কেলের সমস্ত প্ল্যান সেই সময় নষ্ট হয়ে গেল যখন সে উত্তরাধিকারী তো পেয়ে যাচ্ছিল, কেননা তার ব্যবসা শেষ হয়ে গেছে। যে সম্পত্তির জন্য সে উত্তরাধিকারী চাইতো সেটা ওর বন্ধু নিয়ে অন্য দেশে পালিয়ে গেছে। এই কারণে সে আমাকে বলেছিল যে এখন তার কাছে কিছুই নেই, তাই এখন তার এই বাচ্চাটা চাই না। কিন্তু এটা শুনে আমি তাকে চিৎকার করে বললাম, আমি তোমার বউ, কোনো চাকরানি নই যে আমি তোমার ইশারাতে নাচতে থাকবো। প্রথমে তুমি আমাকে একটা চাকরের সাথে বাচ্চার জন্ম দেওয়ার জন্য শোয়াতে লাগলে, যাতে এই দুনিয়ায় এই ব্যাপারটা জানতে না পারে যে তুমি বাবা হওয়ার যোগ্য না। এখন আবার তুমি বলছো তোমার এই বাচ্চার প্রয়োজন নেই। তুমি এটা জেনে রাখো যে আমি তোমার থেকে ডিভোর্স নিয়ে নেব, কিন্তু এই বাচ্চাকে মারবো না। এই কথা শুনে তো সে সেই সময় চুপ হয়ে গেছিল, আর আমারও বিশ্বাস হয়ে গিয়েছিল যে হয়তো সে দ্বিতীয়বার আমাকে এই কথা বলবে না, আর এই বাচ্চাকে অপয়া বাবার বদলে একে নিজের করে নেবে, আর পুরো দুনিয়ার সামনে একে নিজের সন্তান বলে পরিচয় দেবে। কিন্তু আজকে যখন এ তোমাকে এই বাচ্চা মারার জন্য পাঠিয়েছে, তখন আমার বিশ্বাস হয়ে গেছে যে এর মধ্যে হৃদয় বলে কোনো জিনিসই নেই। আন্টির কথা শুনে আমি উঠে দাঁড়িয়ে পড়লাম, আর বাচ্চাকে আমার আন্টির কাছে রেখে দিলাম। আমি এই সব কিছুই জানতাম না। যদি আমি আগে জানতাম তাহলে আমি কোনো মতে এরকম করতাম না। এ আমার সন্তান এই কারণেই নয়, বরং অন্য কারো সন্তান হলেও আমি একে নদীতে ফেলতে পারতাম না। আমি মনে মনে প্ল্যান করে নিয়েছিলাম যে একে আমি কোনো অনাথ আশ্রমে দিয়ে আসবো, আর আঙ্কেলকে এসে বলবো একে নদীতে ফেলে এসেছি। এখন আমি ভাবছি যখন আঙ্কেল এই জিনিসটা জানতে পারবে যে আমি এই বাচ্চাকে জীবিত ছেড়ে দিয়েছি, তখন সে আমাকে চাকরি থেকে বের করে দেবে। কিন্তু এখন আমার এই জিনিসটার কোনো পরোয়া নেই। তুমি এর মা, একে রক্ষা করো, এটা বলে আমি বাইরে যেতে লাগলাম। তখন আন্টি আমাকে থামিয়ে দিল আর বলল, এ তোমারও সন্তান, তুমি এর বাবা, তাই একে রক্ষা করার দায়িত্ব তোমারও। আন্টির কথা শুনে আমি হালকা হাসলাম আর বললাম, যদি এই বাচ্চা আমার হয় তাহলে তো তুমি আমার বউ হয়ে যাবে। তুমি কি আঙ্কেলকে ছেড়ে আমার কাছে আসতে পারবে? এটা শুনে আন্টি হাসতে লাগলো আর বলল, সম্পত্তির লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। এই কারণে আমি একটা জঘন্য লোককে বিয়ে করে ফেলেছিলাম, যে নিজের সম্মান বাঁচানোর জন্য নিজের স্ত্রীকে নিজের চাকরের কাছে পাঠাতো। কিন্তু আমি যখন তার সম্মান রেখে দিয়েছিলাম, তখন সে আমার বাচ্চাকে মারতে চাইলো আর বলে এই বাচ্চা অপয়া। এ আসার আগে তার সমস্ত ব্যবসা ডুবে গেছে, সমস্ত সম্পত্তি শেষ হতে শুরু করেছে। তোমার আঙ্কেল আমাদের বাচ্চাকে অপয়া মনে হয়েছিল, এই কারণে সে বাচ্চাকে নদীতে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এখন আমি তার এই জঘন্য মানসিকতা জানার পরে এরকম লোকের সাথে থাকতে চাই না। এটা শুনে আমি আন্টির দিকে দেখলাম আর বললাম, তাহলে কি তুমি এই বাচ্চার জন্য একজন মামুলি চাকরের সাথে থাকতে পারবে? এটা শুনে আন্টি বলল, তুমি অবশ্যই গরিব, কিন্তু তোমার হৃদয় অনেক বড়। এই কারণে আমি তোমাকে বিয়ে করতে চাই, যাতে আমাদের বাচ্চা একটা সুন্দর জীবন পেতে পারে। এর কয়েকদিন পরে আন্টি আঙ্কেলের থেকে ডিভোর্স নিয়ে নিল। এখন আমরা এই বাড়িতে হাসি খুশি থাকতে শুরু করেছি, কেননা এই বাড়িটা আন্টি আগেই নিজের নামে করে নিয়েছিল। কিন্তু যখন এই কথাটা আমার বউ জানতে পারলো, তখন আমার বউ আমাকে ছেড়ে নিজের বাবার বাড়িতে চিরজীবনের জন্য চলে গেল,
আর আমাকে ডিভোর্স দিতে চাইলো। কিন্তু যখন আন্টি তাকে সমস্ত কথা বলল, তখন আমি আমার বউকে অনেক বোঝালাম। তখন সে মেনে নিল যে আমি বাধ্য হয়ে এটা করেছি। তখন কি আমার বউ নিজের সিদ্ধান্ত বদলে নেন। এখন আমি দুই বউয়ের সাথে হাসি খুশি থাকতে শুরু করেছি। আমি যেখানে চাকর হয়ে এসেছিলাম সেখানে মালিক হয়ে বসে গেলাম। আমার দুই বউয়ের মধ্যে খুব মিল, আর আমরা এখন সবাই একসাথে হাসি খুশিভাবে জীবন কাটাচ্ছি। ধন্যবাদ বন্ধুরা।